কাঁঠাল পড়ে রয়েছে, মানে ওপর থেকে ভেঙে এরকম পড়ে গেছে, ওপর দিয়ে ভেঙে, কেউ খায় না সেরকমভাবে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছেন আমি রয়েছি কোনো একটা নদী বা খালের মধ্যে এবং নৌকার মধ্যে। এইরকম ভিউ যদি দেখতে হয় তাহলে আমার সাথে থাকতে হবে। আর আমি রয়েছি বাংলাদেশের বরিশাল জেলারই একটা প্রত্যন্ত গ্রামে। তো এই যে ভিডিওটা আপনাদের দেখাবো বা এরপর থেকে যত সিরিজ দেখবেন, কোনো স্ক্রিপ্টেড নয়, একদম র ভিডিও। এখানে ঘুরতে এসেছি, আপনাদেরকে আগেই আপডেট দিয়েছি। তার কোথায় গ্রাম্য পরিবেশ, এখানের চাষবাস, মানুষের সাথে কথা বলা, সবটাই দেখাবো। আপনাদেরকে আমার সাথে থাকতে হবে এবং প্রথম থেকে দেখতে হবে। তাহলে চলুন প্রথম থেকে এবার দেখা শুরু করি। আষাঢ়ের মাঝামাঝি বর্ষাকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম আমার পিসির বাড়িতে। আমার পিসি ভারতে থাকেন না, উনি বাংলাদেশে থাকেন। তাই আমার এবারের গন্তব্য বাংলাদেশ। আমি যাব বরিশালে। যেহেতু ভারতের প্রতিবেশী দেশে যাচ্ছি, তাই এই যাত্রায় আমি এবং আমার বাবা দুজনে যাচ্ছি এবং সাথে সঙ্গী করছি আপনাদের, কারণ আমার সাথে আপনারাও বরিশাল দেখবেন। আজ আমি এই ভিডিওতে কলকাতা থেকে বাংলাদেশের সম্পূর্ণ যাত্রা দেখাবো। সকাল 7:12 শিয়ালদা বনগাঁ লোকাল ধরেছিলাম। বনগাঁ পৌঁছতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এই ট্রেনে ভিড়ের একটি বিশেষ রেকর্ড রয়েছে। যেহেতু সকালের ট্রেন, তাই মোটামুটি ফাঁকাই ছিল। নামলাম এই মুহূর্তে বনগাঁ স্টেশন। সকাল 7:12 ট্রেন ধরেছিলাম, এখন 9:15 বাজে। বনগাঁতে নামালো। এখান থেকে বাইরে যাব, তারপর অটো ধরে সোজা 0 পয়েন্ট অথবা ভারতের সীমানার যে বর্ডার রয়েছে সেখানে। তো আমার এই ব্যাক সাইডেই দেখা যাবে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। ওখান থেকে জাস্ট বেরিয়েই এইদিকে সামনে প্রচুর অটো রয়েছে, অটো আছে, ভ্যান আছে। এই অটো বা ভ্যানে করেই বাংলাদেশ বর্ডার পৌঁছতে হয়। কোনটা যাবে? এই দুজন আছে। 76 ওই পারেরটায়। অটোতে পৌঁছতে প্রায় 25 মিনিট সময় লাগবে। পৌঁছে দেবে পেট্রাপোল বর্ডার। এই রাস্তার দুপাশে ব্রিটিশ শাসনাধীনকালে লাগানো বড় বড় শিরিষ গাছ দেখতে পাওয়া যাবে, যা সত্যিই অসাধারণ লাগে। আলটিমেটলি 25 মিনিটের মতন লাগলো বনগাঁ স্টেশন থেকে এখানে আসতে বর্ডারে। তো আমার এই ডান দিকেই দেখতে পাবেন এই যে এগুলো সব ইন্ডিয়ান কাস্টমস হাউস। এখানেই যাত্রীদের ডিটেলস নেওয়া হয়, গাড়ি ফাড়ি যায়, বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হয়। আর এই ধারেই দুধারে প্রচুর মানি এক্সচেঞ্জের কাউন্টার রয়েছে। আর আজকে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা এবং রীতিমতো আমার এখানে ভিজে গেছে। তো এখন এই অটোতে কিছুটা সামনে নামাই ব্যাকে, ওখান থেকে হেঁটে এই সামনে, এই যে একদম এই সামনে হচ্ছে বাংলাদেশের মূল বর্ডারের গেট। তার উপরে আর যাওয়া যাবে না বৈধ ডকুমেন্ট ছাড়া। বাংলাদেশ বর্ডার ওই সামনে গেট রয়েছে, ওখান থেকে ক্রস করতে হয়। আর এই পাশ থেকে রাস্তা রয়েছে, এর পেছন দিক দিয়ে পুরো কাস্টমসের ব্যাপারটা ক্লিয়ার হয়। এই হচ্ছে ইন্ডিয়ান কাস্টমসে ঢুকলাম। তো আপাতত আমার পাসপোর্টের যত ইমিগ্রেশনের ব্যাপার রয়েছে এটা এখানে কমপ্লিট করলাম। এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশের দিকে। ওখানে আরও চেকিং হবে, অলরেডি 2 থেকে 3 বার চেকিং হয়েছে। তো আরও চেকিংয়ের পরে তারপরে ফাইনালি গেটের ওপারে আমি পৌঁছবো। লম্বা ইমিগ্রেশন কাউন্টার করেছে, অনেকটা হাঁটতে হবে। এই যে একদম সেই কর্নার থেকে শুরু করে একদম একটা না, এই মাথাটা অলমোস্ট 500 মিটার হাঁটা পথ, পুরোটাই ইন্ডিয়ান কাস্টমস ইমিগ্রেশন সেন্টার। তো ফাইনালি আমি এক্সিট করলাম কাস্টমসের ফর্মালিটিস সমস্ত কিছু, সিল স্ট্যাম্প এগুলো কমপ্লিট করে। আর এইবার আমার সামনে
বাংলাদেশ। এই যে এখানে গেট রয়েছে, গেট দিয়ে আমাকে ওপারে যেতে হবে। খুব সুন্দর সাজানো, অ্যাকচুয়ালি এই কাস্টমসটা নতুন করেছে। যেমন ব্যাকে দেখা যাচ্ছে খুব সুন্দর, একদম টানা 500 মিটার অলমোস্ট। আগে যে কাস্টমস ছিল, আমি এর আগেও অনেকবার যাতায়াত করেছি, সেটা ছিল এই সাদা বিল্ডিংটা অনলি। আর এটা একদম নিউ করেছে সম্ভবত, ওখানে লেখা দেখলাম 1 জানুয়ারি 2026 থেকে। এখনও আমি ভারতের মাটিতেই রয়েছি, ফাইনাল গেটটা যায়নি। এই যে আমার এই যে ব্যাক সাইডে যে এই যে সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই ছিল আগের কাস্টমস। মানে আগে এখান থেকে আমরা যেতাম, ওই এই যে এখানে বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডের ওপাশ থেকে ঘুরে গেট দিয়ে বেরোতে হতো। কিন্তু এখন এইদিকে করে দিয়েছে, এটা একদম নিউ করেছে। তো সিস্টেম ভালো। ভেতরের কিছু কিছু ফুটেজ আমি দেখিয়েছি, আপনারা দেখেওছেন। আর বাকিটা এবারে আমি বাংলাদেশে গিয়ে ওপারের কাস্টমসে জানি না কতটা তোলা যাবে, চেষ্টা করব। এই হচ্ছে গেট, ওপারে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। এই হচ্ছে গেট। এই আমি এন্ট্রি করলাম বাংলাদেশে। এই হচ্ছে লম্বা গেট, ওটা আমাদের ভারত, এটা আমাদের বাংলাদেশ আপাতত। এবার এইখানে আমাদের লাইন দিতে হবে। এই যে আমি ওইখান থেকে ঢুকেছিলাম, এদিক থেকে ভেতর দিয়ে, এটা থেকে বেরোলাম কাস্টমসের ফর্মালিটি পূরণ করে। এখন রয়েছি পুরো প্রপার বাংলাদেশে। পেছনে ভারত, আমি সামনের দিকে বাংলাদেশে ঢুকে গেছি। এই যে দুধারে শুধু গাড়ি রয়েছে। তো এখন এখানে টিফিন করব। প্রথমত সকাল থেকে কিছু খাওয়া হয়নি, টিফিন করে আমি সোজা বাসের কাউন্টারে যাব। বাস জার্নি আছে অনেকক্ষণের, অলমোস্ট আমি যেখানে যাচ্ছি 6 ঘন্টা কম করে। তারপরে আরও 6 ঘন্টা বাসে, তারপরে আরও রয়েছে। এই হচ্ছে প্রপার বাংলাদেশ। বাংলাদেশের হোটেল, খাবার দোকান, বাসের কাউন্টার। এই যে শাপলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অনেকবার খেয়েছি, বেশ ভালো খাবার। আর এই যে পরপর বাস দাঁড়িয়ে রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গ্রিন লাইনের গাড়ির সাথে টাই আপ করা রয়েছে বাংলাদেশের, এখানে গ্রিন লাইনের গাড়ি রয়েছে। আর এই হচ্ছে বাংলাদেশের বাস টার্মিনাল। এগুলো সব দোকান, আন্ডারগ্রাউন্ডে এগুলো দোকান। এই হচ্ছে বাসের কাউন্টার, পরিবহন। তো এরকম সব ছোট ছোট কাউন্টার থাকে। এই যে পরিবহন, আমি যেখানে যাব সেখানের কাউন্টার এটা। এখান থেকে টিকিট কাটলাম। বাস স্ট্যান্ড হচ্ছে এই যে ওই পাশে, অপোজিটে বাস স্ট্যান্ড, সব বাসগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে ছাড়বে। বাংলাদেশের টাইম 1টার সময়, যেটা আমাদের ভারতে আধা ঘন্টা এগিয়ে। মানে এখন ওখানে 12:30 বাজে, আমাদের বাংলাদেশে এখন 1টা বাজে, মানে বাজবে আর কি, আধ ঘন্টার ডিফারেন্স। তো বাংলাদেশে 10 মিনিট আগে এন্ট্রি করলাম। ওখানে কাস্টমসে একটু দেরি হয়েছে, চেকিং, নতুন সিস্টেম। বিশেষ করে আমাদের ইন্ডিয়ার পার্টে, বাংলাদেশের পার্টে সেই আগের সিস্টেমই রয়েছে, সবই হাতে লিখে ফর্ম, কোনো অনলাইন সিস্টেম নেই। তা এবারে এসে আমি খাবারও টাইম পাইনি। আমার 1টার সময় বাস ছাড়বে। মেবি আমি এখন এখানে আধ ঘন্টার ডিফারেন্স। আমার সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসটা দাঁড়িয়ে রয়েছে পরিবহন। এখন উঠব, সেই সন্ধে অলমোস্ট 6টা 6:30 বেজে যাবে পৌঁছতে। মানে আমি বরিশালে যাব, তো তার জন্য। এই হচ্ছে বাংলাদেশের পরিবহনের গাড়ি, যেটা একটানা বরিশাল যায়। তো মাঝখানে 2বার ব্রেক দেবে 10 মিনিটের জন্য, হয়তো ওখানে খাবার কিছু পেলে খেয়ে নেব। আপাতত বাসে উঠে যেতে হবে, এখন বাস ছাড়বে। বাসে লাগেজ ঢুকিয়ে দিলাম আমার এইখানে। বাস ইউটার্ন নিয়ে নিল, ওই সামনে বর্ডার রয়েছে, এখান থেকে ইউটার্ন নিয়ে আমরা এই দিকে চলে যাব।
পেট্রাপোল বর্ডার থেকে একটার সময় আমার বাস ছেড়েছিল, তো এখন এখানে 2:30 বাজে। তো এই যে বাস দাঁড়িয়ে রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যেরকম দূরপাল্লার গাড়িতে গেলে কিছুটা সময় ধাবা বা ইয়েতে কাটায় আর কি, তো এখানেও একটু ব্রেক দেওয়া হয়েছে খাবার দাবার খাওয়ার জন্য। বাংলাদেশের সময় অনুযায়ী রাত 8:30 বাজে। তো এখন নামলাম আমি এখান থেকে, আরও 2 ঘন্টার জার্নি রয়েছে। আজ রাত 10টা বেজে যাবে। গুড মর্নিং সবাইকে জানাচ্ছি আমি বাংলাদেশ থেকে। তো অনেক রাত একটা ভিডিও দেখালাম যে আমি পৌঁছচ্ছিলাম, কিন্তু সেটা অনেক রাত হয়ে যাওয়ার পরে আর দিতে পারিনি আমি। এর কারণ রাতের অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো আলটিমেটলি বলে রাখি, আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম যে পেট্রাপোল বর্ডার ক্রস করলাম ইমিগ্রেশন চেক করে, তখন তারপরে কিছুটা সময় পরে বাস ধরলাম। যে বাসটা ছেড়েছিল দুপুর 1টার সময়, আর আমি যে গন্তব্যে নামবো বরিশাল, সেখানে আমাকে নামতে হয়েছে অলমোস্ট রাত 8:30টার সময়। তারপর সেখান থেকে আরও 2 ঘন্টার জার্নি আপনাদের দেখিয়েছি অলরেডি। তা 2 ঘন্টার জার্নির পরে অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেকটা ভেতরে, তো গ্রাম বরিশালের অনেক ভেতরে, তো সেখানে রাত্রি 8টা-9টার পর থেকে আর কেউ থাকে না। তা আমার ওই 2 ঘন্টার জার্নিটা অনেকটা কষ্টকর করে আসতে হয়েছে। ফিরতে ফিরতে আমার অলমোস্ট রাত 10:30 থেকে 11:45 বেজে গেছে। তারপর আর পসিবল হয়নি, শরীর দেয়নি। প্রায় 16-17 ঘন্টার জার্নি। আমি এসেছি আমার ছোট পিসির বাড়িতে। হ্যাঁ, ইভেন পিসির নাতি মানে আমার ভাগনা, তাকে নিয়েই আমি বেরিয়েছি একটু ঘুরতে, কোথায় কি রয়েছে সেটা দেখার জন্য। আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের পুরনো বাড়ি, এই যে কাঠের বাড়ি, যেটা এখন কেউ থাকে না, অলমোস্ট 40-45 বছর ধরে কেউ থাকে না। তো সেখানে, এবং আমাদের বাড়িতে মন্দির রয়েছে, হ্যাঁ এগুলো রয়েছে। তো এগুলো ঘুরতে বেরিয়েছি, এবং এটা কোনো কন্টেন্ট করব না বা কোনো স্ক্রিপ্টেড করব না। এটা আমি থরলি কিভাবে ঘুরছি, কিভাবে বাংলাদেশটা এনজয় করছি, মানুষের সাথে কথা বলবো, দেখব, সম্পূর্ণটাই আপনাদেরকে আমি দেখাবো। একদম পুরোটাই কাঁঠাল রয়েছে, দেখতে পাবেন এই যে এখানে এখানে ওপরে এরকম প্রচুর। ইভেন এখানে কাঁঠাল সেরকম কেউ খায় না। আমি দেখাই, এই দেখুন মাটির নিচে যে কাঁঠাল পড়ে রয়েছে, মানে ওপর থেকে ভেঙে এরকম পড়ে গেছে, ওপর দিয়ে ভেঙে। কেউ খায় না সেরকমভাবে। হ্যাঁ, শুধু কাঁঠাল না, এরকম আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেকেই এখানে খায় না, যেটা আমাদের কলকাতা বা পশ্চিমবাংলাতে প্রচুর লোকজন সেগুলো কিনে খেতে হয়, কিন্তু এখানে কেউ কিনে খায় না। পুরো এরিটাতেই এরকমভাবে গাছপালা ভর্তি, নারকেল, সুপুরি, ইভেন এই যে আমার পেছনে এইখানে দেখাই, এই যে গাছগুলো, এটা হচ্ছে বিলিতি গাব গাছ। ওপরে গাব হয়ে রয়েছে, এদিকটা এতটাই ঘন জঙ্গল হয়ে রয়েছে যে আমি আর যাচ্ছি না, আমি আবার পরে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও আসবে বাংলাদেশের। চোখ রাখুন চ্যানেলে।